পর্তুগাল ফুটবল দলের ড্রেসিং রুম, লকার রুম সম্ভবত এখন পৃথিবীর সবচেয়ে যুদ্ধবিধ্বস্ত একটা পরিস্থিতির জায়গা। এই মুহূর্তে ফিফা বিশ্বকাপে কোনো দলের লকার রুম, ড্রেসিং রুম বা হোটেল যাই বলেন না কেন এরকম উত্তপ্ত নেই। এই উত্তাপটা সাধারণত মিডিয়া অনুমান করে, কিন্তু উত্তাপটা প্রকাশ্য হয়ে গেছে। এমন একটা অবস্থা হচ্ছে যে জাতীয় দলের খেলোয়াড়রা স্বয়ং ক্যাপ্টেনকে নিয়ে নানা রকম মন্তব্য করতেছেন। সেই মন্তব্যের মধ্যে রেসপেক্টও যেমন আছে, সেরকম বাস্তবতা চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেওয়া আছে যে না, আমাদের ক্যাপ্টেন ক্রিস্টিয়ানো রোনালদো বিশেষ কিছু না, সে আমাদের মতোই একজন, মাঠে খেলতে আসছে, আমাদের হেল্প করতে আসছে, আমাদের বল দেওয়ার জন্য তাকে খুঁজতে হবে এমন কোনো কথা নাই। আবার এই পরিস্থিতিতে ক্রিস্টিয়ানো রোনালদোর বোন এইটায় আরও আগুন ঢালছেন। এইসব খেলোয়াড়ের সমালোচনা, ভিতিনা থেকে শুরু করে সবার সমালোচনা করছেন। পরিস্থিতিটা অগ্নিগর্ভ যে হয়ে উঠছে এটা বোঝা যায় লুই ফিগোর কথায়। লুই ফিগোর ইতিমধ্যে ক্ষুব্ধ এই ড্রেসিং রুম যে যুদ্ধ যুদ্ধ ভাব এটা নিয়ে। তিনি অবশ্য ক্ষোভটা ঝাড়ছেন তরুণদের উপরে। তিনি বলছেন যে রোনালদো যখন দলে আসে তরুণ ছিল, তখন সে এরকম ছিল না, তখন সে সিনিয়রদের রেসপেক্ট করতো, কিন্তু আজকে তরুণরা সেই কোঅপারেশনটা, সেই রেসপেক্টটা দিতে পারতেছে না। এখন এই পরিস্থিতি থাকবে না যদি আজকে রাতেই একটা জয় পায় পর্তুগাল, ভালো ব্যবধানে একটা জয় পায়, কনভিন্সিং জয়, সেটা 1-0 গোলের জয়ও কনভিন্সিং হয়, যদি ওরা বিউটিফুল ফুটবল খেলে, ডমিনেটিং ফুটবল খেলে, আজকে এই ব্যাপারটা ধামাচাপা পড়ে যাবে। কিন্তু ধামাচাপা পড়বে, শেষ হবে না। এগুলো না মুখ ফসকে বলা কথার মতো সত্যি কথা। আপনি মুখ ফসকে কখনো মিথ্যা কথা বলেন না। মানুষ বলে না মুখ ফসকে বলে ফেলছি। মুখ ফসকে সবসময় মানুষ মনের কথাটা বলে। একদম মন থেকে যে কথাটা বের হয়ে আসে ওটা মুখ ফসকে বের হয়ে আসে। এই জন্য এই যে ব্যাপারটা, এটা তো মুখ ফসকে বের হওয়ার মতো একটা উত্তাপ। এই ব্যাপারটায় আমরা লুই ফিগোর কথাটা একটু তলায় দেখি, যে ক্রিস্টিয়ানো রোনালদো তাদের রেসপেক্ট করতেন, কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো এই বাচ্চাদের কাছ থেকে কেন রেসপেক্ট পাচ্ছেন না। বিপরীতে বারবার তুলনা হচ্ছে যে লিওনেল মেসি কেন দেবতার মতো রেসপেক্ট পাচ্ছে তার টিমে। এই তুলনাটা খানিকটা করতেই হবে। আপনি এই আলোচনাটা আগাইতে গেলে এই তুলনাটা করতেই হবে। আমরা এই তুলনাটা করব এবং ক্রিস্টিয়ানো রোনালদো কোন জায়গাটায় ডিটাচড হয়ে গেলেন তার টিমমেটদের কাছে সেটা একটু বলবো আজকে। দেখেন, দুটো জিনিস আমাদের সত্যি বললে মেনে নিতে হবে, এটা একদম শুরুতেই মেনে নিতে হবে। প্রথমত হচ্ছে এই যে বাচ্চারা পর্তুগাল টিমের নেভেস থেকে শুরু করে ব্রুনো ফার্নান্দেজরা, এরা যে কেউ আসলে বড় হয়ে উঠছে। আর্জেন্টাইন বাচ্চাগুলো যেরকম মেসিরে ডেমিগড ভেবে বড় হয়ে উঠছে, এরাও তাই বড় হয়ে উঠছে। এই জায়গাটায় কোনো মৌলিক পার্থক্য নাই। ওদের কাছে মেসি যা ছোটবেলায় ছিল, এদের কাছেও ছোটবেলায় রোনালদো তাই ছিল। একই সঙ্গে এটাও মানতে হবে যে রোনালদো বয়স 40 হয়েছে বলে পাড়ার খেলোয়াড় হয়ে যায় নাই। রোনালদো যদি মনে করতেন যে তিনি আসলে বিশ্বকাপে খেলার মতো অবস্থায় নাই, ইন্টারন্যাশনাল ফুটবলে কম্পিট করার মতো অবস্থায় নাই, উনি আসতেন না। এসব ইন্টারন্যাশনাল সুপারস্টারের উপরে এটুকু ভরসা রাখতে হয় যে তারা যেহেতু আসেই পড়ছে, তার মানে তার ওইটুকু কনফিডেন্স আছে। এখন এই দুটো স্বতঃসিদ্ধ আমরা যদি শুরুতেই মেনে নেই, আগে আমরা অঙ্ক করতাম না, কিছু স্বতঃসিদ্ধ মেনে নিতে হয়। এই দুটো পয়েন্ট আমাদের মেনে আলোচনাটা করতে হবে যে রোনালদো পারফর্ম করার যোগ্যতা এখনও রাখেন। দ্বিতীয় কথা, এই বাচ্চাদের কাছে তার অবস্থানটা ওই ডেমিগডের মতোই ছিল। এখন তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে? সমস্যাটা হচ্ছে যেটা পরিষ্কার দেখা যাচ্ছে, যে রোনালদোর বোনের অভিযোগ যে ভিতিনহা বা এই যে ব্রুনো ফার্নান্দেজ, যে কিনা কদিন আগে রেকর্ড অ্যাসিস্ট করে আসলো ইপিএলে, এরা কেউ রোনালদোকে বল দিচ্ছেন না। এখন এই কথাটা যখন রোনালদো ভক্তরা বা রোনালদো ফ্যামিলি থেকে চাউর হয়ে গেল, তার রিয়াকশানে যেটা হলো সেটা একেবারে অশোভন ব্যাপার হলো। খোদ গোলদাতা নেভেস থেকে শুরু করে কনসেনসাও, এরা বাচ্চা বাচ্চা খেলোয়াড়, এরা প্রকাশ্যে এগুলো নিয়ে কথা বলা শুরু করলো। মিডিয়াতে জিজ্ঞেস করলেই বলতেছে, নেভেস বলল যে রোনালদো দলের আর 10 জনের মতো, সে এখানে আসছে টিমকে হেল্প করতে, বিশেষ কিছু না। সে অবশ্যই পর্তুগালের বড় খেলোয়াড়, আইডল খেলোয়াড়, কিন্তু বিশেষ কিছু না। কনসেইসাও যেটা বলল যে আমাদের বল দেওয়ার সময় এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে আমাদের রোনালদোকে খুঁজতে হবে। আমরা বল পাওয়ার পরে ইনস্টিংক্ট অনুযায়ী যাকে ভালো পজিশনে দেখবো তাকে দিব। রোনালদো আমরা কোনো নাম মাথায় রেখে বল পাস দেই না। এই যে দুটো কথা, এই দুটোকে অপমান হিসাবে নেওয়া হলো। অপমান হিসাবে নেওয়ার পরে এই দুজন খেলোয়াড় ব্যক্তিগত পর্যায়ে আক্রমণের মুখে পড়লো, তাদের ফ্যামিলি আক্রমণের মুখে পড়লো, সোশ্যাল মিডিয়ায় যাচ্ছে তাই একটা অবস্থা হলো।
মানে একেবারে যাচ্ছে তাই। এবং এই কথাগুলো আবার ব্রুনো ফার্নান্দেজ এক ধরনের অথরাইজ করলো, সে ওই নেভেসের কথাতে রিয়্যাক্ট দিল, লাইক দিল। তার মানে তাদের সবার ওই কথাবার্তাই এই, যে রোনালদোরে আমরা মনে করি সর্বকালের সেরাদের একজন, কিন্তু এখন সে মাঠে আর 10 জনের মতো। এই কথাগুলো তো আপনি স্বাভাবিকভাবেও নিতে পারেন, এই কথাগুলো তো সত্যি। মেসিও তো তাই, সর্বকালের সেরাদের একজন, কিন্তু দলে তো সে 11 জনের একজন। কিন্তু কথা হচ্ছে যে এই কথাটা মুখ ফুটে যখন কেউ বলে ফেলে, এই কথাটা, এই সত্যি কথাটা যখন মুখ ফুটে বলে, তখন যেটা হয়, তখন ওটার মধ্যে একটা সূক্ষ্ম ডিসরেসপেক্ট তৈরি হয়, বের হয়ে আসে, যেটা ফিগো অ্যাটাক করছেন, লুই ফিগো। আমি ফিগোর অবস্থানটা বুঝি, অনেক লিমিটেশনের মধ্যে, এবং এখনকার মতো তারকাখচিত দলও ফিগোদের ছিল না, তখন রোনালদো বাচ্চা ছেলেটা, এই অবস্থায় ওই দলটাকে টেনে নিয়ে তো বিশ্বকাপ সেমিফাইনালে গিয়েছিলেন ফিগো। কিন্তু আজকে যখন দেখেন তার উত্তরসূরিরা লিগে দুনিয়া কাঁপাচ্ছে, তার উত্তরসূরিদের মধ্যে একজন সর্বকালের সেরাদের সঙ্গে কম্পিট করে, কিন্তু তারা ওই কিছু এনে দিতে পারে না, ড্রেসিং রুমে ঝগড়া করে, পারিবারিক পর্যায়ে, বন্ধুদের পর্যায়ে, ফ্যামিলি পর্যায়ে ঝগড়াটা পৌঁছে গেছে। ফলে উনি রাগ প্রকাশ করবেন, খুবই স্বাভাবিক। কিন্তু ওনার রাগের লক্ষ্য শুধু বাচ্চারা, যে বাচ্চারা কেন রোনালদোকে রেসপেক্ট করেন না। আমি যেটা বলতে চাই ফিগোকে, যে আপনি যদি একটু খোঁজ দেন, আপনি যদি এই কোশ্চেনটা টিমকেই জিজ্ঞেস করেন, আপনার তো সেই অথরিটি আছে, যে তোমরা কেন রোনালদোকে ওই রেসপেক্টটা করো না, তাহলে বুঝতে পারবেন। রেসপেক্ট জিনিসটা এমন না, এখানে আসলে রেসপেক্ট বলাটাও ঠিক না। টিমের মধ্যে রেসপেক্ট আসবে কেন? এই রিলেশনটা, এটারে আপনি রিলেশন বলবেন, রিলেশনটা এমন জিনিস, এটা একটা টু ওয়ে কমিউনিকেশন। এখানে আপনি যদি রেসপেক্ট, দূরত্ব এর কিছু অবশিষ্ট রাখেন, কোনো রকমভাবে সুপ্রিয়রিটি ইনফিরিয়রিটি এরকম কোনো কিছু রাখেন, তাহলে আর এই সম্পর্ক টিকবে না, এই বোথ ওয়ে কমিউনিকেশন আর টিকবে না। আমি আগে একদিন ওই যে আফ্রিকা বিষয়ক, ডায়াসপোরা বিষয়ক কন্টেন্টে বলতেছিলাম যে ইউ আর ওয়েলকাম, এই কথাটার মধ্যে একটা অহং আছে, যে আসো আমার বাসায় আসো, সমস্যা নেই। ওটার ভিতরে মনে হয় যে ওই লোকটা একটা বড় রাজকীয় চেয়ারে বসে আছে, আর আমি করুণা প্রার্থী, আমার ওয়েলকাম বলতেছে। না, এই যে আহ, আমি তোমাদেরই লোক, এই কথা বলার মধ্যেও এক ধরনের অহং আছে। আমি তোমাদেরই লোক, এইটা করে দেখাতে হয়। এই ডিফারেন্সটা ঘুচাতে হয় তারকাদের। তারকারাই দায়িত্বপ্রাপ্ত ব্যাপারে, যারা জুনিয়র, যারা এখনো বড় তারকা হয় নাই, তাদের এই দায়িত্বটা খুব বেশি না। দলে যে সুপারস্টার থাকবে, তাকে বাকিদের সঙ্গে দূরত্ব কমায় জমিনে একই আসনে বসে যেতে হবে। সেই বসাটা কোনোভাবেই মুখে বলে, কোনোভাবেই কোনো আকার ইঙ্গিতে হয় না। এটা অন্তর থেকে আসলে সবাই ফিল করবে। আপনি অন্তর থেকে যখন বাকিদের সমান উচ্চতায় নিজেকে নামাবেন বা ওঠাবেন, তখন সবাই ফিল করবে এটা। একটা তো হচ্ছে লিডারশিপ প্রতিষ্ঠা করার ব্যাপার আছে, সেটা আমি বিভিন্ন সময় মেসির উদাহরণ দিয়ে বলছি, যে মেসি কিভাবে এই টিমটায় লিডারশিপ প্রতিষ্ঠা করছে। একটা সে অটোমেটিক পাইছে, ওই যেটা বহুবার গল্প করছি, যে এনজোরা যখন সে রিটায়ার করলো, তখন এই ভক্ত জেনারেশন তাকে চিঠি লিখছিল, তারপরে এই ভক্ত জেনারেশন তাকে হাতে পেয়ে স্বর্গ পাইছে। কিন্তু এটা টেকে না, জানেন। বেশিরভাগ ক্ষেত্রে পৃথিবীতে এই ভক্তরা কাছাকাছি আসলে মূর্তি ভেঙে যায়। মানে লিওনেল মেসি তো একটা মূর্তি, ক্রিস্টিয়ানো রোনালদো তো একটা মূর্তি। আমাদের কাছে কি, আমি, আপনি, আমরা যারা এই কন্টেন্ট বলতেছি, শুনতেছি, আমরা কেউ তো ছুঁয়ে দেখি নাই। আমাদের কাছে একটা মূর্তি, যদি কাছাকাছি এসে যেরকম কল্পনা ওরকম আচরণ না করে, তাহলে ওটা ভেঙে যায়। বেশিরভাগ তারকার ক্ষেত্রে তাই হয়। আপনি তারকাদের সান্নিধ্যে গেলেই একটা ধাক্কা খাবেন, যে ওই তারকার ভেতরের কিছু আচার আচরণ দেখবেন, যাতে আপনার মনে হবে যে ইচ্ছে দূরে থাকাই ভালো ছিল, জীবনে কোনোদিন দেখি নাই, ওইটাই ঠিক ছিল। তারকা মাত্রই এটা খুব কমন ফেনোমেনা। তো সেই জিনিসটা তো হয় নাই, সেই জিনিসটা মেসি হতে দেয় নাই। সেখানে মেসির একটা কৃতিত্ব আছে। মেসি এদের প্রত্যেককে ওই ফিল্ডটা দেওয়া হয়েছে, যে আমি তোমাদের লিডার। ওই ধরেন লাউতারো দীর্ঘদিন ফর্মে নাই, লাউতারোকে দিয়ে শুরুর ম্যাচেই পেনাল্টি নেওয়া হয়েছে, যে না আমি না, তুই পেনাল্টি নিবি, পেনাল্টি নে, এল তোরও তুই পেনাল্টি নিবি, কারণ তুই বেস্ট। তার ইয়েটা, আত্মবিশ্বাসটা ফিরে আসে। ওটামেন্ডিরে একবার পেনাল্টি নেওয়া হয়েছিল এই কোপায়, ওটামেন্ডিরে পেনাল্টিতে ডাক দিছে, যেই পেনাল্টি পাইছে মেসির যাওয়ার কথা, ওটামেন্ডিরে ডাক দিছে। ওটামেন্ডি খুব লজ্জা পাইছে, ওই সারা জীবন সিবি, ও তো পেনাল্টি নেয় না। সে বলছে না না লিও না। তা বলতেছে যে ওটা তুমি কিন্তু সেই লোক যে গোল করে জেনারেলের মতো সেলুট দিয়ে নামের পাশে জেনারেল লাগাইছিলা, তুমি ওপেন প্লেতে গোল করতে পারো, আর পেনাল্টিতে গোল করতে পারবা না, এটা আমার বিশ্বাস করতে বলো, তুমি পারবা। এটা কেন করে? যে ওটামেন্ডি তার সমবয়সী, ওটামেন্ডি টিমে আছে, ওটামেন্ডিকে ওই রেসপেক্টটা দেওয়া,
যখন কোপা আমেরিকার ট্রফি নিতে ইয়েরে ডাকলো, মেসিরে ডাকলো ক্যাপ্টেন হিসাবে, মেসি ডাকলো হচ্ছে ডি মারিয়া আর ওটামেন্ডিকে। ডি মারিয়ার শেষ টুর্নামেন্ট, বোঝা যায় যে ডি মারিয়ারে ওই অনারটা দিবে, ওটামেন্ডিরেও নিয়ে গেছে। কারণ কি, তারা ওই জেনারেশনে তিনজন আছে। আমরা যদি ওই সিনিয়রিটির কথাই বলি, তাহলে বাচ্চারা তোমরা বসো, আমরা তিনজন একসঙ্গে যাব, ওটামেন্ডিরে রেখে গেলেও কষ্ট পেত না। এভাবে লিডারশিপ প্রতিষ্ঠা হয়। কিন্তু লিডারশিপ দিয়ে আবার ওনারশিপ আসে না। ওনারশিপ আর লিডারশিপের একটা পার্থক্য আছে, ওই জিনিসটাতেই পার্থক্য। আপনার ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যেও লিডারশিপ আছে। লিডারশিপ না থাকলে একটা লোক এত দূরে আসতে পারে না। আমরা তো ইউরোতে পরিষ্কার দেখছি তার লিডারশিপ। সে লিডারশিপ দিয়ে কিভাবে খেলোয়াড়দের মোটিভেট করতে পারে এটা তো দেখছি। তার লিডারশিপ আছে, তার হিরোইজম আছে, সব কিছু আছে, কিন্তু ওনারশিপটা নাই। এই টিমকে, এই বাচ্চাদের সে ওন করে, বাচ্চারা তাকে ওন করে, এই পরিস্থিতিটা সে করতে পারে না। এর দুটো জিনিস খুব বড় বাধা হয়ে গেছে জানেন। একটা হচ্ছে রোনালদোর কথাবার্তা। এটা বোধহয় আমি আগেও বলছি যে রোনালদোর কথাবার্তা এবং রোনালদোর ফ্যামিলি মেম্বারদের কথাবার্তা হচ্ছে বেফাঁস। তারা, রোনালদো এবং রোনালদোর ফ্যামিলি মেম্বাররা পর্তুগালের জন্য ক্ষতিকর, তাদের মুখের কথা, মানুষ হিসেবে ক্ষতিকর না। এই যে আজকে রোনালদোর বোন যে আচরণটা করছেন, এটাতেই না ড্রেসিং রুমে উত্তাপটা তৈরি হয়েছে, তাই না? এখন রোনালদোর বোনের বোঝা উচিত দিস ইজ মাই ব্রাদার্স বিজনেস, এটা নিয়ে আমার কথা বলার কোনো দরকার নাই, আমি এখানে চুপ থাকি। আপনি আজ পর্যন্ত কোনোদিন শুনছেন যে লিওনেল মেসির বাপ তো তার এজেন্ট, লিওনেল মেসির ভাই নাম শুনছেন কোনোদিন? লিওনেল মেসির ভাই হচ্ছে লিওনেল মেসি ফাউন্ডেশনের চেয়ারম্যান। লিওনেল মেসি যত বিজনেস, যত কর্পোরেট অ্যাফেয়ার্স, সব কিছু চিফ হচ্ছে তার ভাই। নাম শুনছেন কোনোদিন? কোনো প্রেসে কথা বলতে শুনছেন? শুনবেন না। তার বাপরে কোথাও কথা বলতে শোনেন? মা বউ তো অনেক দূর কি বাত, মা বউ বোন, নারীদের ছোট করতেছি না, মানে তারা এগুলো নিয়ে ভাবেও না। রোকজ্জ ইন্টারভিউ দেয়, ফ্যাশন ডিজাইনার হিসাবে মাঝে মাঝে ইন্টারভিউ দেয়, তার মেসি বিষয়ক কথা জিজ্ঞেস করলে সে একটু বিরক্তই হয়। এছাড়া ওই ফ্যামিলির কেউ মেসির কোন ম্যাটার নিয়ে আগ্রহী না। আগ্রহী না মানে মিডিয়াতে কথা বলতে রাজি না। ফ্যামিলি যদি এই স্পেসটা না দেয়, এবং ফ্যামিলিকে ওইটা বোঝানো যে আমার কিন্তু এই স্পেসটা নিজস্ব, এই স্পেসটাতে তোমরা হাত দিতে আসো না। আমি মেসি যখন বাসায় ফিরবো ওটা পুরোটা তোমাদের, কিন্তু আমার ন্যাশনাল টিম আমার, আমার ন্যাশনাল টিম আমাদের, ওই ন্যাশনাল টিমে তোমরা হাত দিতে আসো না। তোমরা ওখান থেকে বহুত দূরের ব্যাপার, ওই হাইটে তোমরা পৌঁছাও না, জীবনেও পৌঁছাতে পারবা না। আমার টিমের সবচেয়ে জুনিয়র ছেলেটাও তোমার থেকে লক্ষ গুণ যোগ্য বলে ন্যাশনাল টিমে আসছে। তুমি আমার বাবা হইতে পারো, ভাই হইতে পারো, ন্যাশনাল টিম না। ন্যাশনাল টিম আলাদা জিনিস। এই ডিফারেন্সটা বুঝাইতে হয়, তাহলে এই বেফাস কথাগুলো আসে না। এবং রোনালদো নিজেরও কথাবার্তা যেটা করে দূরত্ব তৈরি করে। সে মানুষ হিসাবে কিন্তু একজন রিয়েল উইনার, রিয়েল চ্যাম্পিয়ন। এই চ্যাম্পিয়ন হইতে গিয়েই সে সবসময় নিজেকে শ্রেষ্ঠ করতে গিয়ে, নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে গিয়ে যে আমি যা করছি বেস্ট, আমার আর দরকার নেই, আমি এক নাম্বার, এগুলো করতে গিয়ে সে এমন কিছু কথাবার্তা বলে ফেলে যেগুলো আবার তার পর্তুগাল টিমমেটদের খুব আহত করে। আপনি একটা সিম্পলি ভাবেন, কদিন আগে সে একটা ইন্টারভিউতে বলল যে বিশ্বকাপ জেতাটা তার ড্রিম না, 6-7 ম্যাচের একটা টুর্নামেন্ট দিয়ে নিজের জাজ করা যায় না। এখন এই কথাটা তার জায়গায় তো খুবই সত্যি রে ভাই। আর মেসি যদি এই বিশ্বকাপটা না জিততো, তাহলে এই কথাটা আমরাও বলতাম না। এই 22 বিশ্বকাপ যদি না জিততো, বিশ্বকাপ জেতা কি আসলে? বিশ্বকাপ জেতা সেমিফাইনালের পরে আমি বলি পুরো লটারির মতো। সেমিফাইনাল পর্যন্ত টিমগুলো যোগ্যতা দিয়ে যায়, বা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত। এরপরে বহু কিছু ঘটে, আসলে ফ্র্যাকশন এদিক ওদিক হলে আর বিশ্বকাপ নাই। এই যে আর্জেন্টিনা এবার সুন্দর ছন্দে আছে, আপনি নিশ্চয়তা দিতে পারেন যে কোয়ার্টার ফাইনালে যাবে না। নক আউট একটা টুর্নামেন্ট, এটা তো লিগ না যে সেরা দলটা জিতবে। 6-7 ম্যাচের একটা টুর্নামেন্ট, এটা দিয়ে আসলেই শ্রেষ্ঠত্ব নির্ধারণ হয় না, এবং এটা দিয়ে কিছু পরিমাপ করা যায়ও না। কিন্তু এটা আমার ড্রিম না, এটা আপনি যখন বলেন, তখন যারা এটা জেতার জন্য ড্রিম দেখতেছে, আপনার নেতৃত্ব মেনে, আপনার নেতা মেনে যারা এই স্বপ্নটা দেখতেছে, তাদের স্বপ্নটা তো মুহূর্তে ধুলোর সঙ্গে মিশে যায়। একদিকে একজন নেতা বলতেছে যে আমি আমার সবগুলো ব্যালন ডি'অর, সব ব্যক্তিগত অর্জনের বিনিময়ে আর্জেন্টিনার হয়ে ট্রফি জিততে চাই। ওটা বাচ্চাদের ভিতরে আস্থা দিচ্ছে যে না, আমার লিডার আসতেছে, আমার লিডার তো তার জীবন দেওয়ার জন্য প্রস্তুত, সো আমরাও জীবন দেব। এই যে আমরাও জীবন দেব, লিডারও জীবন দেবে, পারস্পরিক বিনিময়ের ব্যাপার, এটা একপাক্ষিক ব্যাপার না। লিডার এসে শুধু হাত উঁচু করবে আর আমরা লিডারের জন্য প্রাণ দিব, এটা জীবনেও পৃথিবীতে কোথাও ঘটে নাই। ওগুলো তামিল সিনেমার সিএম ছাড়া কারো ক্ষেত্রে ঘটে না, যে লিডারের কারিশমা চোটে সবাই নিঃশর্তভাবে তার পিছনে দাঁড়ায়। আপনি এখন থালাপতি বিজয়েরও জিজ্ঞেস করতে পারেন, সেও যে সমর্থনটা পাইছে ওটার বিনিময়ে তার মানুষের জন্য কাজ করতে হয়, মানুষের কাতারে নামতে হয়।
এই লিডারশিপকে ওনারশিপে পরিণত করাটা খুব চ্যালেঞ্জিং, খুব চ্যালেঞ্জিং। আপনি মেসির জীবন থেকে শিক্ষা নিতে পারেন। আপনি 2022-এর আগ পর্যন্ত বা 2018 পর্যন্ত যে টিমটা ছিল আর্জেন্টিনার, ওই টিমে মেসির লিডারশিপ ছিল না, ফ্রেন্ডশিপ ছিল না, ফ্যামিলি বন্ডিং ছিল না, এর চেয়ে বেশি ছিল। আজকে রদ্রিগো ডি পল, আলমাদা, নিকো গঞ্জালেস, ম্যাক বা এনজো এইসব 2 দিনের বাচ্চা, মেসির হাঁটুর বয়সী বাচ্চা। এদের সঙ্গে মেসির আর কত ঘনিষ্ঠতা হইতে পারে? একটা লেভেল তো আছে, এর বেশি ঘনিষ্ঠতা হইতে পারে না। কিন্তু ওই টিমটা কি ছিল? ওই টিমটা ছিল কুন আগুয়েরো, মেসির জীবনের সবচেয়ে জিগরি দোস্ত, যেটাকে ওরা নিজেরা মজা করে বলে যে ওল্ড ম্যারিড কাপল। ওই টিমটাই ছিল ডি মারিয়া এবং মাস্চেরানোর মতো তার ইনার সার্কেল 2জন দোস্ত। ওই টিমটাই ছিল হিগুয়েনের মতো মেসি ভক্ত বন্ধু, একটু জুনিয়র বন্ধু, যে মেসির জন্য জীবন দিতে সবসময় প্রস্তুত ছিল। কিছু তো করতে পারে নাই শেষ পর্যন্ত তারা। তাহলে সমস্যাটা কোথায় হয়েছিল? ওখানে ফ্রেন্ডশিপের সমস্যা ছিল? না, এখনও তো তারা খুব ভালো বন্ধু সবাই। মাসচেরানোর সঙ্গে বোধহয় একটু দূরত্ব তৈরি হয়েছে, বাকি সবার সঙ্গে তো মেসির খুব ভালো সম্পর্ক। ভালো সম্পর্ক মানে এখনও জীবন দিয়ে দিতে পারা সম্পর্ক। তারা তো ওনারশিপে কোনো লিডারশিপে কোনো সমস্যা ছিল না, প্রত্যেকে তো মেসির লিডার মানত। সমস্যাটা ছিল ওনারশিপে। ওনারশিপ আবার আলাদা জিনিস। যখন ওই টাইমটায় আপনার একপাক্ষিক, এই যে আমরা একপাক্ষিক বিচার করি না, সব দোষ হিগুয়েনের, সব দোষ কুন আগুয়েরোর। কেন ওরা মিস করতো? কেন ওরা মেসির জন্য জীবন দিত না? হ্যাঁ, ও সাইডটা তো আছেই, ও সাইডটা মেনেই নিচ্ছি যে হিগুয়েন বোকা বোকা সব মিস করছে। আগুয়েরো, হিগুয়েন এরা ওই সার্ভিসটা দেয় নাই। একই সঙ্গে এই সাইড থেকেও একটু ভাবেন, মেসির দিক থেকেও ভাবেন যে ওই টাইম পর্যন্ত মেসি কিরকম ইন্ট্রোভার্ট ছিল। মেসি কি ওপেন হতে পারতো ওদের সঙ্গে? মেসি ওদের সঙ্গে হোটেল রুমে ফিরে চা খেত, একসঙ্গে চা খেত, তাস খেলতো, এইটুকুই ওর সঙ্গে রিলেশন ছিল। খুব ইন্ট্রোভার্ট একটা ছেলে, মাঠে নিজের অভিব্যক্তিটা পরিষ্কার করতে পারতেছে না, সে ওপেন হচ্ছে না ওদের সামনে। এখন ওরা দেখতেছে আমার বন্ধু, আমার ছোটবেলার বন্ধু, ও তো সুপারস্টার, 8টা ব্যালন ডি'র জিতে ফেলছে, ও বোধহয় কি না কি হয়ে গেছে, এই জন্য এই দূরত্বটা মেনটেন করে। মেসি তার স্বভাবগতভাবে ওই দূরত্বটা মেনটেন করতো, কথা কম বলতো, ওপেন হতো না, লিডার হওয়ার পরেও কনজারভেটিভ টাইপের লোক ছিল, ফলে সে ওটা সাফার করছে। যখন সে ওপেন হয়েছে, যখন সে বুঝছে বাচ্চারা আসছে, সে হৃদয় দিয়ে ওপেন হয়েছে। এবার আর পরিকল্পনা করা লাগে না, বাচ্চারা এসে যেই তার সামনে হাউ খাওয়া শুরু করছে, সে ওপেন হয়ে গেছে, ওপেন হইতে বাধ্য হয়েছে। ফলে ওরা ওই ওনারশিপটা টের পেয়েছে। আজকে সে যখন সাইড বেঞ্চে ওই প্রথম ম্যাচটায় তাকে বদলি করা হলো, উঠে গেল, উঠে যাওয়ার পরে দেখবেন এই ভিডিওটা ক্লিপ আকারে খুব পাওয়া যাচ্ছে। সে উঠে গিয়ে ওই ডাগ আউটের যে চেয়ারগুলোর সামনে একটা জায়গায় ইয়েটা টি শার্টটা খুলে ওই যে উপরে একটা পরতে হয় না, ওটা পরে বসবে। তখন ও যে জায়গাটা বসবে তার ঠিক পিছনে থিয়াগো আলমাদা বসা, ওর বদলিটা আগে হয়েছে। আলমাদা উঠে এসে মেসিরে কিছু একটা বলল, বোঝা গেল হাতের ইশারায় যে নিজের চেয়ারটা দেখায় দিচ্ছে যে আমার সিটটায় বসো। ও মেসি তারে হাত দিয়ে ইশারা করলো তুমি জায়গায় বসো, কিছু একটা এরপরে আরও কিছু একটা বলল, বলার পরে আলমাদা হেসে গিয়ে জায়গায় বসলো। মেসি ঠিক আলমাদার পায়ের কাছাকাছি মাটিতে ঘাসের উপরে বসে পড়লো, বসে পানি খাওয়া শুরু করলো। এটা সিম্পল একটা ব্যাপার, আমার মনে হয় না যে এটা নিয়ে জীবনে ওরা কোনোদিন আর ভাববে। এটা মেসিও ভেবে করে নাই, আলমাদাও ভেবে করে নাই। কিন্তু জিনিসটা আপনি কি কতখানি আসর রেখে যায় জীবনে, এটা কল্পনা করতে পারেন? এটা মাথার ভিতর রয়ে যায়, ব্যাক অফ দ্য মাইন্ড রয়ে যায়। আলমাদা যখন ওই বলটা লিফট করে, কালকে যখন বলটা ডামি করে ছেড়ে দিল 2 পায়ের মাঝখান থেকে, তখন কোথাও না কোথাও ওই নিউরনের ভেতরে ওই তথ্যটা থেকে যায় যে এই লোকটা আমাকে রেসপেক্ট দেখাইতে মাটিতে বসে, এই লোকটা সর্বকালের সেরা ফুটবলার, আমাকে রেসপেক্ট দেখাইতে মাটিতে বসে। সো এই লোকটা আমাকে যা যা নির্দেশনা দিচ্ছে সেই অনুযায়ী আমাকে খেলতে হবে। দেখেন খেলা দিয়েই বলি, এই যে পরপর 2 ম্যাচে আলমাদা আর ম্যাক দুটো কাজ করলো। আগের ম্যাচটায় ডিপল একটা বল দিল, জোরে দিল, বলটার স্পিড দেখে ম্যাক পরে বলছে যে বলটার সে শুধু পেসটা দেখছে। ম্যাক হচ্ছে 2 লাইন ডিফেন্ডার, 2 লাইনে 4 জন ডিফেন্ডার দিয়ে ঘেরা, মানে সে যদি বল রিসিভ করে তাহলে ওই বলের কোনো পরিণতি নাই। সে বরং অবাক যে ডিপল তার দিকে বল দিল কেন। তারপরেও সে বল তো রিসিভ করবে, তার ইনস্টিংক্ট বলতেছে রিসিভ করতে। কিন্তু হঠাৎ করে তার মাথায় কাজ করছে বলের গতি বেশি, তার মানে আমাদের সিস্টেম অনুযায়ী এই বল আমার না, এই বল আমার জন্য দেওয়া হয় না, আমার জন্য দিলে আরেকটু কম গতিতে দেওয়া হতো যাতে আমার কাছে এই বল আমি থামাতে পারি। তার মানে আমার পিছনে কেউ একজন আছে। সেটা কে? সে তখন নিশ্চিন্তে ধরে নিছে এটা লিওরে দিছে বল,
নিশ্চয় আমার পিছনে মেসি। সে জাস্ট পিছন ফিরে বলটা পিছন আগে বল লিপ করে পিছন ফিরে দেখে হ্যাঁ, ঠিক মেসির কাছে পৌঁছায় গেছে। এক্ষেত্রেও তাই। আলমাদা যখন ওই পজিশনে গেছে, যখন বলটা ছাড়ছে মেদিনা, পরে আ ওরে নিগাররা বলে ডাকে হচ্ছে মেসিরা। তো কালকে প্রেস কনফারেন্সে মেসি বলতেছিল যে নিগারারে যে কত বুঝায় যে, "শোন তোরে বল দিলে একটু ফিরায় দিস, তোরে বল দিলে একটু ফিরায় দিস। তুই তো বলই ফিরায় দিতে চাস না।" অনেকদিন পরে এই জীবনে বোধহয় ১ম বারের মতো বল ফিরায় দিছে এবং ও যত সুন্দর ফিরায় দিছে তার চেয়ে সুন্দর ডামি করছে হচ্ছে আলমাদা। শুধু তাই না, সে সঙ্গে বলছে যে এই একই সঙ্গে অ্যাকশনে আরো দুটো কাজ হচ্ছে। ম্যাক এবং জুলিয়ান যার ডিফেন্ডারকে মার্কম্যানকে নিয়ে দূরে সরে গেছে। মার্কম্যানকে সরাইছে ওই জায়গা থেকে, ফাঁকা করছে জায়গাটা মেসির জন্য। আপনি বোঝেন কত সিনক্রোনাইজড একটা ব্যাপার করছে জানেন? অর্কেস্ট্রাতেও আপনি সামি ইউসুফের অর্কেস্ট্রাতেও বোধহয় এত সিনক্রোনাইজেশন পাবেন না। ওখান থেকে মেদিনা জোরে বল দিচ্ছে। মেদিনাকে এ ব্যাপারে বারবার বুঝানোর পরে অবশেষে মেদিনা কাজটা করতে পারছে যে বলটা জোরে ওখান থেকে মেসি নাই এরকম একটা পজিশনে দিতে হবে। মেসি আসবে। সে বলতেছে, "আমি আসবো।" এটা ওরা বুঝাইতেই পারি না যে আমি নাই কিন্তু আসবো। তুই বল শুধু আমার পজিশনটাই দিবি। পজিশনে যাওয়ার দায়িত্ব আমার। ওই যে সকালে বলছি যে ও হচ্ছে লেট করবে। ও লেট করে যাবে যাতে ডিফেন্ডার ওরে মার্ক করে না ফেলে। ও মেদিনা সেটা করছে। সে আন্দাজে পয়েন্টটা সিলেক্ট করে ওই পয়েন্ট অনুযায়ী জোরে বল দিচ্ছে। উম ঘাড় ঘুরায় জাস্ট পজিশনটা দেখছে মেসির, যে মেসি একটু পিছায় আছে। তার মানে মেসি পজিশনটা নিবে। মেসি এই বলের কাছে চলে আসবে। আলমাদা বুঝছে। আলমাদা দুটো পা ফাঁক করে বলকে জায়গা করে দিছে। সে কিন্তু বক্সের মধ্যে। সে অনায়াসে বল রিসিভ করে শুট করতে পারে। শুট করলে ভালোই চান্স ছিল। সে যে জায়গায়, সে জায়গা থেকে গোল হওয়ার ভালোই চান্স ছিল। আবার নাও হইতে পারত। 50-50 একটা অবস্থা। পাটা ফাঁক করে ফেলছে। সে যে পা ডামি করছে, তারে ডামি করতে দেখেই আলভারেজ আর ম্যাক বুঝে ফেলছে আমাদের কি করতে হবে। ওদের দুজনে মার্কার আছে। মেসির মার্কার নাই। কারণ মেসি তো অফ দ্য মুভমেন্ট দাঁড়ায় আছে বক্সের বাইরে। কেউ কল্পনাও করতেছে না যে কি হচ্ছে খেলাটা এখানে। শেষ পর্যন্ত যে ছকটা আঁকা হচ্ছে মেসির জন্য, এটা বাকিরা কেউ কল্পনা করতেছে না। তারা দুজন যার মার্কারকে নিয়ে ফার পোস্টে চলে গেছে। মানে এবার মেসির জন্য একটা জায়গা ওপেন হয়ে গেল। মেসি দৌড়ায় এসে, বুলেটের মতো দৌড়ায় এসে পজিশন নিয়ে বলটা ধরে বলটা পায়ে নিয়ে মেরে দিল। এই যে সিনক্রোনাইজেশনটা, এটা আপনি পারস্পরিক সমঝোতা এই লেভেলে না হলে পারবেন না। ধরেন পেপ গার্দিওলা, ইয়র্গেন ক্লপ, ওনরা এটা কল্পনা করতে পারেন তার টিমকে দিয়ে। কারণ কি প্রতিদিন সকালে উঠে সারাটা বছর এই ড্রিল করাতে পারেন ওনরা। যে এরকম একটা অর্কেস্ট্রা আমি চাই। কিন্তু লিওনেল স্কালোনির পক্ষে এটা করানো সম্ভব? সবাই বলে বটে যে লিওনেল স্কালোনি এই সময়ের সেরা কোচ। সেটা মাথাটা, সেই মাথাটা আছে। মাথাটা না থাকলে তো এই বুদ্ধিগুলো বাইরায় না। এগুলা তো তার চিন্তা, তার ছক। কিন্তু কথা হচ্ছে এই অর্কেস্ট্রা হয় কখন? আপনার হয় ক্লাবে হয়ে প্রতিদিন প্র্যাকটিস করতে হয়, আর না হয় পারস্পরিক সমঝোতা, পরস্পরকে ওন করাটা এমন লেভেলে যাবে যে আপনি এটা হৃদয় কথা বলবে। টেলিপ্যাথিক কানেকশন তৈরি হবে। ও একটু বাঁকা হইছে মানে কি ওর মনটা আমি বুঝতেছি। এই যে মন বোঝাটা, এটা স্পোর্টসে খুব জরুরি। আমরা ক্রিকেটে দেখি না রানিং বিটুইন দ্য উইকেট, ভালো পার্টনার যারা দ্রাবিড়, টেন্ডুলকার, এই টাইপের পার্টনার যারা দীর্ঘদিন একসঙ্গে ব্যাট করছেন, জীবনে কোনোদিন কল দিয়ে দৌড়ায় না। জীবনে কোনোদিন না। বল কই পাঠাইছে এটাও দেখে না। নন স্ট্রাইকার খোঁজও নেয় না যে বলটা কই পাঠাইছে টেন্ডুলকার। টেন্ডুলকারের ভঙ্গি দেখলেই, মানে ও কতটা ঝুঁকছে এটা দেখলেই দ্রাবিড় বুঝতে পারতেন যে রান নিতে হবে, বা ভঙ্গি দেখলেই বুঝতেন যে এইটাতে দৌড়ানো যাবে না। বল দ্রাবিড় দেখতে পাচ্ছেন না, পেছনে চলে গেছে। বল দেখতে পাচ্ছেন টেন্ডুলকার। কোনো কল নেই, কোনো স্টপ কল নেই, কিচ্ছু না। রান হচ্ছে বা হচ্ছে না। দিস ইজ পার্টনারশিপ। এটা আসে হচ্ছে চরম ওনারশিপ থেকে, পরস্পরের প্রতি চরম আস্থা থেকে। এটা লিডারশিপ থেকে আসে না, এটা হিরোইজম থেকে আসে না, এটা সুপারস্টার থেকে আসে না। এই জায়গাটায় নিজেকে নামাতে হয়। আমি শেষ বেলায় মেসির একটা গল্প বলি। সেটা বললে, মানে গত ম্যাচের একটা সিন বর্ণনা করি। সেটা বললে বুঝতে পারবেন ওনারশিপ কারে বলে। মেসি দ্বিতীয় গোলটা করার পরে গত ম্যাচেও কিন্তু একটু ব্রেকডাউন হয়ে যাচ্ছিল। মানে মনে হচ্ছিল আবার কেঁদে দেবে। আপনি কিছু ফ্রেমের ছবি পাবেন যেগুলো দেখলে মনে হবে যে কেঁদে দিচ্ছে। তারপরের আর কোনো ছবি পান? মেসি কি কাঁদছে নাকি নিজেরে সামলায় নিছে? কেউ জানেন? খেয়াল করছেন কি হয়েছে? কেউ জানেন না। আমরা কেউ জানি না। কারণ এই যে ব্রেকডাউন হচ্ছে, এই মোমেন্টটা খেয়াল করতে পেরে সমস্ত খেলোয়াড় ওরে চারিপাশ থেকে ঘিরে ফেলছে।
ওরে জড়ায় ধরছে। দৃশ্যত দূর থেকে মনে হয়েছে যে ওরা সেলিব্রেট করতেছে। কিন্তু আপনি যদি ভালো করে আবার রিপ্লে দেখেন, আবার রিপ্লে দেখেন, আবার রিপ্লে দেখেন, আপনি বুঝবেন যে এটা সেলিব্রেশন না। ওরা মেসিরে ইনার সার্কেলে ঢুকায় আটকায় ফেলছে। যাতে কোনো ক্যামেরায় মেসিরে আর দেখা না যায়। আগের দিন কাঁদছে, ওটা ক্যামেরায় আসছে। ব্যাপারটা ওদের জন্য বিব্রতকর হয়েছে। ওদের লিডার, ওদের ভাই, তার কান্নাটা দেখা গেছে এটা ওরা পছন্দ করে না। লাতিনরা এই আবেগ প্রকাশ করতে চায়। কিন্তু এই খেলা চলাকালীন আবেগটা এরকম বাইরে চলে আসুক বারবার এটা চায় না। ফলে ওরা একটা ওই যে মাঠে কেউ সিপিআর দিতে হলে খেলোয়াড়দের একটা প্রোটোকল আছে, সব প্রোটোকল মিলে ইয়ে করে ফেলে, একটা বৃত্ত রচনা করে ফেলে যাতে ক্যামেরায় এটা না দেখা যায়। কারণ ওই সময় মুখ থেকে গ্যাজা ট্যাজা বেরোতে পারে, খেলোয়াড়ের মুখ বিকৃত হতে পারে, এগুলো খেলোয়াড়রা দেখাতে চায় না, সতীর্থর এই রূপটা দেখাতে চায় না। সেম রোলটা প্লে করলো আর্জেন্টিনা। এটা শুধুমাত্র তারে ব্রেকডাউন হইতে দেখছে কি অনুমান করে তারা এটা করে ফেলছে, কেউ নির্দেশ দেয় নাই, এটা অটোমেটিক হয়ে গেছে। ক্রিস্টিয়ানো রোনালদো এই গ্যাপটা তৈরি করছেন। ক্রিস্টিয়ানো রোনালদো ওদের লিডার, ওদের মতোই, ওই ম্যাগদের মতোই এই নেভেসরা বড় হয়েছে তাকে অনুসরণ করে। ফিগো মোটেও ভুল বলেন নাই, রোনালদোর আচার ব্যবহারে কোনো ত্রুটি নাই, কিন্তু রোনালদো এই দূরত্বটা বুঝাতে পারেন নাই। রোনালদো ওদেরকে ওই আস্থাটা দিতে পারেন নাই যে না আমি তোমাদের একজন। এটা যদি মুখে বলেও থাকেন, হয়তো লক্ষ্যবার বলছেন, তাতে আরও দূরত্ব বাড়ছে যে আমি তোদের লোক, আমি তোদের লোক। ওভাবে হয় না, তোদের লোকটা করে দেখাতে হয়। আপনি যখন করে দেখাবেন তখন লিডারশিপটা ওনারশিপে পরিণত হবে, আর তখনই আপনি এই সাপোর্টটা পাবেন। আর 40 বছর 39 বছর বয়সে আপনি সাপোর্ট ছাড়া কিছু পারবেন না। সেটা আপনি মেসি হন, রোনালদো হন, একটা বয়স পর্যন্ত আপনি ওয়ান ম্যান শো করতে পারবেন। এমনিতেই টিম গেমে আপনি সাপোর্ট ছাড়া আসলে কত দূর যাবেন, খুব বেশি দূর পারবেন না। তারপরেও মেসি রোনালদো তো পৃথিবীতে বিরল ক্যারেক্টার, এরা একক শোতে অনেক কিছু করে ফেলতে পারছে একসময়, এখন মোটেও পারবে না। এখন এরকম সিঙ্ক্রোনাইজেশনের মারাত্মক একটা চেহারা লাগবে যে সবাই মিলে কোঅপারেট করা পরস্পরকে, তাহলেই শুধু বেস্টটা বেরোবে। আর সেই বেস্টটা বেরোলে কিন্তু আবার দুর্দান্ত ব্যাপার। এমনও হতে পারে আজকে বকবক করতেছি এই রাত 11টায় খেলা, আজকেই যদি তারা সিঙ্ক করে ফেলে, রোনালদোর ভেতর থেকে যদি তার বেস্টটা বের করে আনতে পারে, যে ক্লিনিক্যাল ফিনিশার, যে নৃশংস ফিনিশার, যে কোনো সময় তার এই টিমের সাপোর্ট পেলে ভিতিনা, নেভ আর ব্রুনো, বার্নার্দো, নেভেস, এরা যদি রোনালদোকে ঠিকমতো সাপোর্ট দেয়, যে কোনো সময় ফার্স্ট হাফে হ্যাটট্রিক করে ফেলতে পারে, তার ওই যোগ্যতা আছে, এখনও ওই যোগ্যতা আছে এসব দলের বিপক্ষে। আই হোপ যে রোনালদো সেটা করতে পারবেন। আমি সেটা করতে দেখলে খুশি হব, প্রচণ্ড রোনালদো বিদ্বেষী হয়েও খুশি হব, কারণ আমি সবসময় গ্রেটদের পূর্ণতা দেখতে চাই। গ্রেটদের পূর্ণতা স্টোরি তৈরি করে, আর আমি তো স্টোরির মানুষ, স্টোরি ভালো লাগে। রোনালদোর জন্য অনেক শুভকামনা।